আমরা গুম এবং বিভিন্ন সমাজে নির্যাতন নিপীড়নের বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম যে আসলে আপনার অভিজ্ঞতাটা কি, গুমের চিত্রটা ভয়াবহতা আসলে আরও কতটা গভীরে। একটা হচ্ছে যে এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে 1700 কিছু মানুষ, আরও কিছু মানুষ অর্থাৎ 1700+ মানুষ অভিযোগ করছে যে তারা গুমের শিকার হয়েছিলেন বা তাদের পরিবারের কেউ গুমের শিকার হয়েছেন, এখন পর্যন্ত পাওয়া যায়নি, বা কেউ গুমের শিকার হয়ে মানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পরবর্তীতে। এরপরেও আমরা দেখছি প্রায় প্রতিদিনই কম বেশি মানুষ এসে অভিযোগ করছেন, এবং এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে মানুষের ভিতরে কিছুটা শঙ্কা রয়ে গেছে। এবং আসলে 16 বছরের যে স্বৈর শাসকদের যে চেহারা দেখেছে মানুষ, তারা তো একটা ভীতিকর অবস্থার ভিতর ছিল এবং এখনও ভয়টা কাটেনি। ফলে কেউ ধরেন 1 মাস ছিল গুম অবস্থায়, সে জান নিয়ে ফেরত আসছে, সে মনে করছে যে আমি আবার অভিযোগ দিয়ে আবার বিপদে না পড়ি। 1 2 নম্বর হচ্ছে এমন অনেকে আছেন যারা রাস্তাঘাট থেকে বা তৃতীয় কোনো জায়গার থেকে গুমের শিকার হয়েছেন, পালিয়েছিলেন, সেখান থেকে গুমের শিকার হয়েছেন। ওই পরিবারের লোকরা কিন্তু আজ পর্যন্ত বুঝতে পারছেন না যে তার সন্তান কোথায়, মানে নিশ্চিত হতে পারছেন না। এটা একটা আছে। আর একটা জিনিস হচ্ছে যে স্বল্প সময় নির্যাতনের শিকার হয়েছেন, পরবর্তীতে টাকা পয়সা বা অন্য কোনোভাবে ছাড়া পেয়েছেন, তারা মনে করছেন আমিও একটা অভিযোগ দিয়ে বাড়তি ঝামেলায় কেন যাব। আর এখন পর্যন্ত আমার জানা মতে এই ধরনের ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট ছিল, অর্থাৎ অপরাধের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, তাদের অনেকেই এখন পর্যন্ত ভিকটিমদেরকে নিয়ন্ত্রণ করা, চাপে রাখা, ভয়ভীতি প্রদর্শন, এই কাজগুলি অব্যাহত রেখেছে। ফলে প্রকৃত সংখ্যাটা এই মুহূর্তেই আমরা নিরূপণ করতে পারছি বলে মনে হয় না। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আমি তো ভয়াবহতা কিছুটা বর্ণনা দিয়েছি। আপনি দেখেন প্লাস দিয়ে নখ উপড়ে ফেলা, এটা বহু আগের থেকে আমরা জানি যেগুলি হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো কখনো এগুলি করে, এই অভিযোগ আছে। এর আগে 2-1টা ঘটনার বিচারও হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাম্প্রতিককালে যে জিনিসটা আমরা দেখেছি সেখানে হচ্ছে প্রায় প্রতিটি ক্ষেত্রেই এই ধরনের নির্যাতন, তারপরে বৈদ্যুতিক চেয়ারে বসে ইলেকট্রিক শক দেওয়া এবং চেয়ার ঘোরানো, সেই আলামত আমরা দেখেছি। তারপরে মানুষকে ঝুলিয়ে পেটানো, সেই সমস্ত যে ইয়েগুলো প্ল্যাটফর্মগুলি তৈরি করেছিল, যে ইলেকট্রিক দিয়ে উপরে উঠায় নেওয়া যায় মোটর দিয়ে, তারপর তাকে ঝুলিয়ে পিটানো, এই সমস্ত আলামতগুলি অংশবিশেষ সরিয়ে ফেলার পরেও যে আলামতগুলি থাকে এগুলি আমরা কিন্তু পেয়েছি। তারপরে ধরেন গুহার মতো কিছু বিষয়, তারপরে একটা বন্দিকে নিয়ে জানেন প্রথমেই কিন্তু তার কাপড় পাল্টিয়ে ফেলা হতো, অর্থাৎ তার পরনে, ধরেন আমাকে এই অবস্থায় নিল, প্রথমেই আমার ওখানে নেওয়ার পরই কয়েদিদের ড্রেস না, এমনি সাধারণ যে পোশাক বাজারে পাওয়া যায় এই পরিবর্তনটা করে ফেলতো। অর্থাৎ আমি নির্যাতনে মারা গেলে যদি আমার ডেড বডিটাকে ধ্বংস করতে হয় বা কোথাও ফেলে দিতে হয়, যাতে আমার কাপড় চোপড় দেখে না চিহ্নিত করা যায়, এটা একটা ব্যবস্থা ছিল। তারপর আমরা এই জিনিসগুলি বেশ কিছু মানুষের কাছ থেকে, যারা দেখেছেন দূর থেকে অথবা যারা এই কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিয়েছেন, তাদের যে ভয়াবহ বর্ণনা তাদের মুখ দিয়ে আমরা পেয়েছি, সেটি কল্পনার বাইরে। কারণ আমরা নারায়ণগঞ্জের ঘটনা দেখেছি কিভাবে একটা মানুষকে তোলা হয়, কিভাবে তাকে ইঞ্জেকশন পুশ করে নিস্তেজ করা হয়, তারপর কিভাবে তার পলিথিন দিয়ে শ্বাসরোধ করে তারপরে হত্যা করে পেট কেটে তারপরে পাথরের সাথে বেঁধে, মানে ইটের সাথে বেঁধে বা সিমেন্টের বস্তার সাথে বেঁধে নদীর গভীর জায়গায় নিয়ে ফেলে দেওয়া হয়। এগুলো আমরা তো নারায়ণগঞ্জের ঘটনায় তো এটা প্রমাণিত। আমরা এখন দেখছি যে অনেক ক্ষেত্রেই যাদের ফেরত আসেনি এরকম হয়েছে। এবং তারপর আরেকটা কৌশল আমরা দেখেছি, ধরেন উঠালো একটা সংস্থা বা একটা বাহিনী, তারপর এটা আরেকটা বাহিনী বা আরেকটা সংস্থার হাতে গেল, তারা কিছু জিজ্ঞাসাবাদ করলো, তারপর আরেকটা সংস্থার কাছে গেল, সেখান থেকে তাকে নাই করে দেওয়া হলো অথবা তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হলো। মানে এত জটিলভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করেছে যে কথাটা শিশির এইখানে মিথ্যার আশ্রয় না হয়েছে, র্যাব ধরলে বলতো যে এনএসআই ধরছে, এটা তো অহরহ। যে কথাটা শিশির ভাই বললেন খুবই যৌক্তিক, সেটা হচ্ছে
এটি হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা, যে আপনি হার্ড এভিডেন্স কীভাবে জোগাড় করবেন, তারপর ডিজিটাল এভিডেন্স কতটুকু আপনি আসলে পাবেন। এখনও কিন্তু নিরাপদ জোনে কিন্তু আমরা নেই। আমরা কেউ ভাবার উচিত না যে আমরা নিরাপদ জোনে বসে কাজ করছি। এখানে এখনও স্বৈরশাসকদের ল্যাজ ডালপালা কিন্তু রয়ে গেছে, এবং এখন পর্যন্ত যদি কেউ মনে করে থাকে যে এই যে সিক্রেট সেল টেল আমরা যেটা পেয়েছি এটা স্বইচ্ছায় সবাই দেখিয়ে দিয়েছে, বিষয়টা তা না। এটা আমাদেরকে খুঁজে বের করতে হয়েছে। আমরা দেখেছি উপরে লেখা রেশন সব, ভিতরে যে পেয়েছি সেল, সিক্রেট সেল। আমরা দেখেছি পরিত্যক্ত একটা ঘর, যেদিকে কিছুই নাই বলা যায়, ময়লা আবর্জনা দিয়ে ভরে রাখছে। ঘরটা খোলার পর দেখেছি যে ওখানে 4 ফিট বাই 4.5 ফিট বাই 3.5 ফিট, তার ভিতরে আবার প্রস্রাব পায়খানার জায়গা, এবং সেখানে ওয়ালে যে সমস্ত মানুষ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যা সাধারণত যে সমস্ত মনের আবেগ প্রকাশ করে, এর সবই আমরা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে এগুলো প্রুফ করব কি করে, এবং সেই জায়গাটিতে আমরা অনবরত আমাদের ফুল টিম আমাদের কমিশন কাজ করছে। একেবারে সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং আমার বিশ্বাস যে আমরা অন্ততপক্ষে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে গত 15 বছরের, তার ঐতিহাসিক দলিল এবং বিচারের মুখোমুখি করার জন্য যতটুক তথ্য প্রমাণ দরকার আমরা আশা করি জাতির সামনে বিচারকদের সামনে উপস্থাপন করতে পারব। সেটি আসলে অনেকেই বলছেন যে এটি সময় সাপেক্ষ, অনেক কঠিন, চ্যালেঞ্জিং। আপনাকে মনে রাখতে হবে যে 15 বছরের ঘটনা। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা রাষ্ট্রের নির্দেশে হয়েছে, রাষ্ট্র যারা পরিচালনা করতেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একেবারে কেন্দ্র থেকে নির্দেশনা আছে। এই যে কেন্দ্র থেকে নির্দেশনা আছে এটা প্রমাণ করা চারটিখানি কথা না। ওই যে কথাগুলি বলা হলো যে আপনার হার্ড এভিডেন্স জোগাড় করতে হবে। একটা চিরকুটও কিন্তু হতে পারে, সেই এভিডেন্সটা তো আমাকে খুঁজে বের করতে হবে। আপনি অবাক হয়ে যাবেন, যে ব্যক্তি লাশটা ফেলে দিল নদীতে, সে কিন্তু জানে না কার লাশ ফেললো, সে একটা প্যাকেট ফেললো। ব্যাপারটা এরকম। ওদের কোড নেম ছিল তো হত্যাকাণ্ডের পরে বা জীবিত অবস্থায় প্যাকেট বলতো, টার্গেট বলতো, নানান শব্দ দিয়ে করতো। যে ব্যক্তিটি প্রথম উঠালো সেও কিন্তু জানে না যে ওটা আলম সাহেবকে উঠাইলো না নূর খানের উঠাইলো না আপনাকে উঠাইলো, সে কিন্তু নাম জানে না। নির্দেশ মোতাবেক অমুক জায়গায় 2টা লোক বসা আছে, উঠায় নিয়ে চলে আসছে। একমাত্র কমান্ডিং অফিসার বা যিনি নির্দেশ দিচ্ছেন তিনি জানেন যে কোন ইয়ের উপর এটা হলো, কাকে ওঠানো হচ্ছে। এমনকি কিছু কিছু গোয়েন্দা সংস্থা কিছু কিছু টেলিফোন মোবাইল নাম্বার দিয়েছে, নাম টাম কিছু দেয়নি। যারা এক্সিকিউট করেছে তাদেরকে লোকেট করে দিয়েছে, ওইভাবে তারা উঠায় নিয়ে আসছে। তারা জানে না, অনেকেই হয়তো জানে না যে কাকে উঠালো, কারণ উঠানোর পরপরই তাকে হস্তান্তর করতে হচ্ছে আরেকজনের কাছে, এবং সে নিয়ে আবার আরেকজনের কাছে, তারপর আবার নিয়ে যাচ্ছে। আবার এর ভিতর আপনি যদি খেয়াল করেন যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু 1-2 জন দুর্ঘটনা হোক আর হত্যাকাণ্ডের শিকার হোক হয়েছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই ব্যক্তিরা যারা ওই যে 13-14 সালে গুরুত্বপূর্ণ এজেন্সির দায়িত্বে ছিলেন। সুতরাং কাট অফ সিস্টেম যেটা, সেইটারও কিন্তু একটা ব্যাপার আছে। যেই নৌকায় নিয়ে লাশ গভীর নদীতে ফেলা হয়েছে সেই নৌকা কিন্তু ডুবিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি ওই নৌকাকে ওই অবস্থায় পেতেন তাহলে হয়তো কিছুটা আলামত, চুল হোক, দাড়ি হোক বা নখ হোক, একটা কিছু পাওয়ার সম্ভাবনা থাকতো। আপনি সেইটার ডিএনএ টেস্ট করতে পারতেন। এখন আপনাকে এগুলি করতে হবে যদি একটা ভালো বিচার আপনি চান, কিন্তু সেই জন্য আপনাকে অবশ্যই একটা সময় দিতে হবে। কারণ এইখানে শুধুমাত্র একটা বাহিনী বা একটা গ্রুপ জড়িত না, এখানে কিন্তু একাধিক বাহিনী, একাধিক সংস্থা এবং গোয়েন্দা সংস্থার কার্যক্রম পরিচালনা এবং তাদের কাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কোনো এভিডেন্স থাকে না, তারা রাখে না, যেহেতু তারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত হয়ে যান। এবং সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে শত্রুর বিরুদ্ধে যে ইন্টেলিজেন্সের যেই কার্যক্রম, সেটা নিজের দেশের জনগণের উপর তারা চালিয়েছে। বিচার প্রক্রিয়া আসলে বাংলাদেশের রাজনীতি বা সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলো অনেকটা বেশি আগ্রহী নির্বাচনের দিকে দেশ যাক। বলা হচ্ছে যে গণতান্ত্রিক সরকার আসলে সেটি সব সংকটেরই সমাধান সহজ হবে। আপনার কি মনে হয় যে এই বিচার প্রক্রিয়ার জন্য রাজনীতি আসলে কতটা চাপে পড়েছে বা বিচার চাপে পড়বে রাজনীতির জন্য? দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবিচার
নির্যাতন নিপীড়ন 15 বছর 16 বছরে হয়েছে এবং যার প্রেক্ষিতে দেখেন আমরা কেউ কিন্তু একদিন আগেও ভাবিনি যে তাকে এভাবে পালাতে হবে। বাস্তবতা হচ্ছে যে ছোট্ট একটি আন্দোলন জনসম্পৃক্তির কারণে কি ভয়াবহ পরিণতি তাদের জন্য বয়ে আনছে এবং মানুষের ভিতর যে কত ক্ষোভ ছিল এটা বোঝা গেছে 5 তারিখ যখন মানুষ গুলিকে উপেক্ষা করে রাজপথ দখল করে ফেলল। এবং দেখেন কোনো সাংগঠনিক কাঠামো ছিল না, কোনো রকম ঘোষণা, রাজনৈতিক ঘোষণা ছিল না, একটা কোটা নিয়ে আন্দোলন, সেটাকে কিভাবে মূল যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে, কারণ আমি খুব দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, একটা ওয়ালিং করতেছে যেটা গ্রাফিতি বলে, একটা একদম কমপ্লিট আপনার বোরখা হাত মোজা পরে একটা নারী, ঠিক একই গ্রাফিতির আরেকটা অংশ করছে আধুনিক পোশাকে আরেকটা মেয়ে, আরেকটা নারী। এই যে মিশ্রণ, এটা কিন্তু শেখ হাসিনা ঘটায় দিয়েছে। মানে এই যে বিভিন্ন, বা আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকেও দেখেছি যে এক। অতি বাম, অতি ডান, দুই মধ্যপন্থী নাম্বার সব হচ্ছে- রাজনৈতিক দলকেই মানে এটা কল্পনার বাইরে যে মানুষকে কিভাবে নির্যাতন করা হয়েছে। ওই যে যেটা বললেন দাড়ি টুপি, শুধু দাড়ি টুপি না, যে কোনো মানুষকে যে কোনো ধরনের ট্যাগ দিয়ে তাকে নিপীড়ন করা হয়েছে, কথা বলতে দেয়া হয় নাই। একটা ঘুমন্ত মানুষকে তার স্ত্রীর কাছ থেকে উঠিয়ে নিয়ে হত্যা করা হয়েছে, কি হয় নাই। আমরা কারোর সাথে তুলনা দিতে চাই না আমি ব্যক্তিগতভাবে, কিন্তু যে ঘটনাগুলি ঘটেছে এইটা ফ্যাসিজমের কোন পর্যায়ে এটা ঘটে সর্বোচ্চ পর্যায়ে। এবং একটা রাষ্ট্রের মানুষ মানে নাগরিককে শত্রু ভাবা, একটা মানে কোথায় আমরা বাস করছি, ধরেই নেওয়া হয়েছে যে সে শত্রু এবং জাতিকে বিভক্ত করা হয়েছে রাজনৈতিক কারণে, ভোটকে বিভক্ত করার চেষ্টা হয়েছে, কি না করা হয়েছে। এটা তো আসলে সাধারণ মানুষ চায়নি। তার রেজাল্ট আমরা 5 তারিখে দেখেছি। এখন যে জায়গাটিতে আমার মনে হচ্ছে যে মানুষ এই যে বিচার নিয়ে সন্দেহ পোষণ করছেন, আমি কিন্তু করি না, আমি বিশ্বাস করি না। আমি জানি আজকের পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা হয়তো কালকে পরিবর্তিত হতে পারে। আমি বিশ্বাস করি যত কিছুই পরিবর্তন করুক না কেন, পরিবেশ না থাকলেও বিচারটা হবে, কারণ এটার ক্ষতিগ্রস্ত পাড়া মহল্লা পরিবার।